সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প শোনাবো আপনাদেরকে। হয়তোবা সেই গল্পটা শুনে আপনাদের জীবনটাতেও কিছুটা হলেও পরিবর্তন আসবে। তো চলুন পুরো গল্পটা শোনা যাক। আমার বিয়ের ১৯ দিন আগে আমি প্রথম চাকরি পাই। মাত্র ১৯ দিন আগে। প্রেম করেছিলাম আপনাদের ভাবির সাথে। একসাথেই পড়াশোনা করতাম। আমার হয়তো বিয়ের জন্য সঠিক সময় হয়নি তখন, কিন্তু তনু মানে আপনাদের ভাবির বিয়ের জন্য পারফেক্ট সময় ছিল। তাই চাকরিটা পেয়েই বিয়ের সিদ্ধান্ত নিলাম। আব্বা আম্মাও বেশ সাপোর্ট দিল। তবে আমার বেতন একটা সংসার টানার জন্য যথেষ্ট ছিল না, একদমই না। তাই আমি একটু দুশ্চিন্তায় ছিলাম বিয়ের ব্যাপারে। যাই হোক, নতুন অফিসে কেউ সিগারেট খেতেও আমাকে ডাক দিত না। নতুন হিসেবে অফিসে আমাকে তেমন কেউ পাত্তাই দিত না। আমি সেদে সেদে কথা বলতাম। অফিস শেষে মোটামুটি সবাইকে দেখতাম নিচে দাঁড়িয়ে সিগারেট খায়, গল্প করে। কিন্তু একজন সিনিয়র স্যারকে দেখলাম, কখনোই দাঁড়াতে দেখলাম না। সিনিয়র স্যারটা হচ্ছেন রফিক স্যার। অফিস ছুটির পর দেখতাম সে ডানে বামে না দেখে সোজা বাসার দিকে হাঁটা দিতেন। একদিন খেয়াল করলাম আমার এক সিনিয়র ভাই তাকে সিগারেট খেতে ডাকছে। ওই স্যার আসলেন না, একতাও ভদ্রতামূলক হাসি দিয়ে দুঃখিত বলে চলে গেলেন। ওর সাথে সাথে বাকিরাও বলে উঠল, এমন বউ পাগল লোক আমরা জীবনেও দেখিনি। কথাটা আমার কাছে কিছুটা আপত্তিকরই মনে হলো। নতুন তাই শুধু শুধু শুনলাম, কোনো কিছু বললাম না। তার ২ দিন পর অফিসের সবাই শুক্রবারে প্ল্যান করলো ঘুরতে যাবে। রফিক স্যারকেও আমন্ত্রণ জানানো হলো। আর শেষেও তিনি বলল, না রে ভাই, সম্ভব না। আপনাদের ভাবির জন্মদিন গেল মঙ্গলবার। অফিসের কারণে সেদিন দেরি করে বাসায় ফিরেছি। কাল একটু ঘুরতে যাব। সেদিন আমার কাছে একটু ইন্টারেস্টিংই লাগলো। আমার পাশের টেবিলে বসা লোকটা বলল, ওনাকে যে কে ডাকতে যায়, জানে উনি যে যাবে না, শুধু শুধু মুখের শব্দ অপচয় করে। সেদিন একটু সাহস করে কথা বললাম আমি, স্যার খুব পরিবারের প্রতি মনে হয় দুর্বল, তাই না? আর ধুরু মিয়া, কিসের দুর্বল? আমাদের কি বউ সংসার নেই নাকি? তার মতো এত বউ পাগলা না আমরা। একটা চা বিড়ি খায় না, কেমন যেন নিরামিষ একটা। অনেকেই তো খায় না, তেমন আগে খেত, কিন্তু বিয়ের পর থেকে খায় না। আগে আমাদের সাথে এদিক সেদিক ঘুরতেও যেত, বিয়ের পর থেকে কিছুই করে না। মহিলা মানুষের মতো ঢং করে, গা জ্বলে এসব দেখলে। আমি আর কিছু বললাম না। তার কয়েকদিন পর আমার বিয়ের কার্ড নিয়ে রফিক স্যারের কাছে গেলাম। স্যার খুব অমায়িক মানুষ। আমাকে দেখে এত সিনিয়র মানুষ উঠে হাত মিলিয়ে শুভেচ্ছা জানালেন। আমাকে তার ডেস্কে বসিয়ে বললেন, নতুন জীবন শুরু করছেন, নিজেও ভালো থাকেন, তাকেও ভালো রাখেন। স্যার, আমি আপনাকে পরিবারবর্গ দাওয়াত করেছি। আমি জানি আপনি ম্যাডামকে ছাড়া কোথাও যান না। তাই? না, বিষয়টা আসলে এমন না। তাকে ছাড়াও চলাফেরা করি, কিন্তু সেটা খুবই কম। এই অফিসে আমার কেউ অনেকে আমাকে বউ পাগল বলে, সেটা আমি জানি, কিন্তু খারাপ লাগে না। কখনো উত্তরও দিই না। জি স্যার। শোনো ইপ্তি, সবাই যখন প্রতিদিন ১০০ টাকা সিগারেট খায়, আমি তখন ওই ১০০ টাকা দিয়ে প্রতিদিন তোমার ম্যাডামের জন্য টুকিটাকি কিছু কিনে বাসায় ফিরি। মেয়ে মানুষ এসব খুব পছন্দ করে। মাঝে মাঝে ১০০ টাকাও খরচ হয় না, ১০ টাকার ফুল নিলেই খুশি হয়ে যায়। আমি চাইলেই রাত করে বাসায় ফিরতে পারি, সবার সাথে আড্ডা দিতে পারি। কিন্তু যেদিন থেকে ভাবছি কেউ আমার জন্য সকাল থেকে অপেক্ষায় আছে, শুধু ঘরের কাজ করার জন্য বিয়ে করিনি, তারও ইচ্ছে করে আমার সাথে সারা দিনের কত শত গল্প করতে। সেই শুধু আমার সাথে রাতে ঘুমানোর জন্য প্রোডাক্ট না। সেদিন থেকে আমি তাড়াতাড়ি বাসায় ফিরে গিয়েছি, তাকে সময় দিয়েছি। আমি চাইলেই একা ঘুরতে যেতে পারি, সে আমাকে মানা করবে না। হ্যাঁ, এমনকি আমাকে সে মাঝে মধ্যে ঘুরতে যেতে বলে। তাকে রেখে আমি আসলে আসি না। আচ্ছা একটু বলেন, তার কি আমার সাথে ইচ্ছে করে না ঘুরতে যেতে? সব শখ কি শুধু পুরুষ মানুষের? এইগুলোর মেয়েগুলোরও ইচ্ছে করে, বুঝছেন? আমাকে বউ পাগল বললে আমি একদমই রাগ হই না। তাছাড়া যে মানুষ
আমার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, তার জন্য পাগল হওয়াটা আমি যৌক্তিক মনে করি। দুই কলে কেউই মরার সময় মুখে পানি দেবে না, যে দিবে সে হলো স্ত্রী। যে আমাকে ভালো রাখার চেষ্টা করবে সে হচ্ছে আমার স্ত্রী। তাকেও আমার ভালো রাখাটা আমার কাছে মুখ্য। আমি তাকে ভালো রাখতে পারি বলে সে আমাকে সারাদিন ভালো রাখে, আমার বাবা মাকে ভালো রাখে। পারিবারিক দিক দিয়ে আমি বেশ খুশি। কয়েক মিনিটের জন্য আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। লোকটার দিকে তাকালে বোঝা যায় সে আসলে খুব ভালো আছে। আর এই ভালো রাখাটা খুব সহজ। আমি স্যারকে ধন্যবাদ বলে বের হয়ে আসার সময় স্যার বললেন, ইপ্তি, আমি আশা করি আপনারাও সুখে থাকার গল্প কেউ গভীর মনোযোগ দিয়ে শুনবে, শিখবে এবং সে নিজেও ভালো থাকার চেষ্টা করবে। উনির কথা শুনে রুম থেকে বের হতে হতে কেঁদে ফেললাম। অনেক শক্তি পেলাম। অনেক অল্প বেতন পেয়েও সাংসারিক জীবনে সুখে থাকার উপায় শিখলাম। বিয়ের ভয়টা কেটে গেল। আসলেও ভাই, সারাদিন অফিস করে যদি স্ত্রীর গোমরা মুখ দেখেন তাহলে তো ফার্স্ট স্টেশনেই ভুগবেন। একটা পুরুষ মানুষকে শারীরিক এবং মানসিক সুস্থ রাখতে তার স্ত্রী যথেষ্ট। যে সুস্থ রাখবে তাকে আগে ভালো রাখাটাই উচিত। যে সুস্থ রাখবে তাকে আগে ভালো রাখা উচিত। আমি নিজেও 6 বছর ধরে এভাবেই চলে আসছি, ভালোও আছি। দিন শেষে যখন তনুর মুখের হাসি দেখি এমনিতেই ক্লান্তি হারিয়ে যায়। আমি ভালো আছি, আমরা ভালো আছি। বেতন অল্প হলেও শান্তির কোনো কমতি নেই শুরু থেকে, এবং এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না যতদিন বেঁচে থাকি। ইফতির কথা শেষ হওয়ার পরে মিজান সাহেব বললেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও যেন এভাবে গল্পটা বলতে পারি সবাইকে। মিজান সাহেব ইমোশনাল হয়ে গেলেন। ইফতি হেসে সেই রফিক স্যারের কথা মনে পড়লেন। অনেক দিন হলো স্যারের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। আজ ইফতি ফোন করলেন রফিক স্যারকে। এখন ছুটি, এখন বাসায় যাওয়ার পালা। বিয়ের পর থেকে সেও সিগারেট ছেড়ে দিল। সে এখন তনুর জন্য ফেরার সময় কিছু না কিছু নিয়ে যায়। আজকে সে নিবে জিরাফি। সেটা দেখে নিশ্চয়ই দৌড়ে এসে তনু বলবে, তুমি কিভাবে জানো আমার আজকে জিরাফি খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমরা সবাই পারি স্বামী স্ত্রীর বন্ধনটাকে অনেক শক্ত, মজবুত, অনেক সুন্দর রাখতে। অল্পর ভিতরেও কিন্তু অনেক সুখে থাকা যায়। কারণ স্বামী স্ত্রীর বন্ধনটা যে আল্লাহ তাআলা সে বেহেশত থেকেই তৈরি করে পাঠিয়েছে দুনিয়াতে। কারণ সব সম্পর্ক হচ্ছে দুনিয়াতে হয়েছে, মা বাবা, সন্তান, ভাই বোন, সব সম্পর্ক। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক সেই বেহেশতেতে। এবং মৃত্যুর পরেও যদি আমরা কেউ যদি বেহেশতে যাই, অবশ্যই আমরা যেহেতু মুসলিম আমরা সবাই যাব একদিন না একদিন, তখনও কিন্তু সেই স্বামী স্ত্রী একসাথেই থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই গল্পটা আমারই খুব কাছের একজন মানুষের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গল্পটার সাথে কিন্তু কিছুটা আমাদেরও মিল আছে, কিছুটা না, অনেকখানি। আলহামদুলিল্লাহ, আজকে 18টা বছর আমরাও অনেক ভালো আছি। আগে, পরে এবং ভবিষ্যতেও থাকবো যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ।